আশ্রমের বাইরে তেজ, ঝিনুক ও সমুদ্র জোর কদমে সাজসজ্জার কাজ চালাচ্ছিল। তখনই পল্টু এসে বলে, এত আগে কেন? কাল তো অনুষ্ঠান। সুধা বলে, গুরুদেবের আশ্রমের অনুষ্ঠান, তাই সুন্দর করে সাজানোর জন্য আগে থেকে শুরু করেছি। তারা পল্টুকে অনুরোধ করে ভেতরের সাজসজ্জার জন্য প্রবেশের অনুমতি চায়, আর বলে যদি হৃদয়েশ্বর বাবার দর্শন মিলে যায় তো আরও ভালো। পল্টু ব্যবস্থা করার আশ্বাস দিয়ে চলে গেলে সুধা মনে মনে প্রতিজ্ঞা করে এবার রেশমিকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে রেশমি তার রুমে ঘুম থেকে উঠে ভাবে, কখন যে ঘুমিয়ে গেল, এই শান্ত পরিবেশে হয়তো ঘুম লেগেছে। সে ভাবে এখানকার লোক জয়কে কত ভালোবাসে, তাই তার জন্য বিশেষ আয়োজন করেছে। সে মনে করে দাদা বৌদি অযথা রণজয়কে খারাপ ভাবছে। রণজয় হৃদয়েশ্বর বাবার আপনজন। হঠাৎই সে কান্নার শব্দ শুনে উৎসুক হয়ে বাইরে আসে। উঠানে এসে রেশমি বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। সে তাকে খুঁজতে গেলে একজন সেবিকার সাথে তার ধাক্কা লাগে। সেবিকা তাকে বিশ্রাম নিতে বললেও রেশমি বলে জায়গাটি সুন্দর, তাই সে ঘুরে দেখছে, কিন্তু এখানে কেউ কাঁদছে। সেবিকা জানায় জঙ্গলের পশুপাছির ডাক হতে পারে, এখানে কেউ কাঁদে না। রেশমি রণজয়ের খোঁজ নিলে সেবিকা রহস্যময়ভাবে বলে সে হয়তো বাবার কাছেই আছে। এখানে কেউ কারো স্বামী, স্ত্রী, ভাই বোন নয়, সবাই বাবার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে দিয়েছে। রেশমি জানায় তারা হানিমুনের জন্য এসেছে। কাল তাদের টিকিট কাটা আছে, শুধু আজকের দিনটার জন্যই এখানে আসা। সেবিকা সতর্ক করে যে এখানে যে একবার আসে সে আর ফেরত যেতে পারে না। সে চলে গেলে রেশমি সেবিকার কথায় ভয় পেয়ে যায়। সার্থক ও ইমনের ঘরে তাদের এক লোক বহিরাগত কিছু লোকের আনাগোনা ও আলোচনা সম্পর্কে জানায়। ইমন ও সার্থক ঘাবড়ে যায়। ইমন অপরিচিত কাউকে দেখলে তাদের উদ্দেশ্য বুঝে খারাপ হলে শেষ করে দিতে নির্দেশ দেয়। আশুতোষ গাড়িতে বসে তেজ, সুধা, ঝিনুক ও সমুদ্রকে গোপন ক্যামেরা, ইয়ারফোন দেয়, যাতে আশ্রমের ভেতরের সব দৃশ্য সে বাইরে থেকে দেখতে পায়। তাদের এই আলোচনা দূরে দাঁড়িয়ে সার্থকের লোক লক্ষ্য করছিল। লোকটি এগিয়ে এসে তাদের উদ্দেশ্য জানতে চায়। ঝিনুক বলে তারা ভালোর জন্যই এসেছে। সুধা কথা বলতে গেলে তাকে বাধা দিয়ে তার দলবলকে ডাকে এবং সবাইকে ঘিরে ফেলে। বসু মল্লিক বাড়িতে কাননবালা গণেশের কাছে প্রার্থনা করেন নাতনিকে হারানোর পর এখন যেন রেশমির কোনো বিপদ না হয়। ইন্দ্রজিৎ থানায়ও আশুতোষকে ফোন করেন, কিন্তু কোনো উত্তর পান না। জ্যোৎস্না বলেন হয়তো আশুতোষ কোনো সমস্যায় পড়েছে। ইন্দ্রজিৎ রেশমির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন। তেজ, সুধা তাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সার্থকের লোকগুলোকে পরাজিত করে এবং আশুতোষ তাদের গ্রেফতার করে গাড়িতে তোলে। আশুতোষ তেজকে এই অবস্থায় আশ্রমে ঢুকতে বারণ করলেও তেজ রেশমিকে না নিয়ে কোথাও যাবেন না বলে জানায়। রণজয় সার্থক ও ইমানের সাথে দেখা করতে গিয়ে গর্ব করে বলে 7 বছরে যে কাজ কেউ পারেনি সে তা করে দেখিয়েছে। বসু মল্লিক পরিবারের মেয়ে রেশমিকে এখানে এনেছে, যার উপর বিদেশি বায়ারের নজর ছিল। সার্থক পারিশ্রমিকের কথা বললে রণজয় আশীর্বাদই যথেষ্ট বলে পয়সা চায় না, কিন্তু সার্থক তাকে টাকার বান্ডেল দিলে রণজয় বাকি টাকার কথা জিজ্ঞেস করে। ইমন বলে কাজ শেষ হলে বাকিটা, আর আরও একজনের ব্যবস্থা করতে বলে, কারণ বাইরে বহিরাগত লোক এসেছে। রণজয় বুঝতে পারে তেজ ও সুধা তাকে অনুসরণ করে এখানে এসেছে। ইমন ঘাবড়ে গেলেও সার্থক বলে ওদের আসতে দাও, হৃদয়েশ্বর বাবার আশ্রম থেকে কেউ সহজে বেরিয়ে যেতে পারে না। তেজ, সুধা, ঝিনুক ও সমুদ্র আশ্রমের লোকেদের মতো ছদ্মবেশ নেয়। সুধা বলে এবার কেউ চিনতে পারবে না, রেশমিকে উদ্ধার করতেই হবে। তারা আশ্রমে ডেকোরেশন করার নাম করে ভেতরে ঢুকতে চাইলে সিকিউরিটি তাদের থামায়। একজন বলে পল্টুদা 4 জন লোক পাঠানোর কথা বলেছিল। অন্য সিকিউরিটি আইডি কার্ড ছাড়া ঢোকাতে পারবে না বলে জানায়। সুধা মনে মনে ভাবে এত কাছে এসেও কি ফিরে যেতে হবে। আগামী পর্বে সুধা, তেজ ও বাকিরা আশ্রমে প্রবেশ করে আশুতোষের কথামতো ক্যামেরা অন করে। আশুতোষ ল্যাপটপে সব দৃশ্য দেখতে থাকে। অন্যদিকে রণজয়ের সাথে সুধার ধাক্কা লাগলে সুধা রণজয়কে জিজ্ঞেস করে কে আপনি।